হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথামেথি। তো আজ যে টপিক পেজটা করতে চলেছি টেস্ট পেপারে, সেটা হলো পেজ নাম্বার 73 পেজের সমস্ত শর্ট কোশ্চেন, অর্থাৎ একের দাগ, দুয়ের দাগ, তিনের দাগ, এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা সব আজকের ভিডিওতে করব আমরা। আর সেই সাথে সাথে যে কটা অঙ্ক আমরা করব সেই সংক্রান্ত সেই চ্যাপ্টারের যেটুকু রিক্যাপ দরকার সেই সাথে সাথে সেটাও হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে, সময় নষ্ট না করে আমরা আমাদের কাজে ঢুকে পড়ি। তো সবার প্রথম আমরা শুরু করছি একের দাগ থেকে। আর সেই সাথে বলে রাখি, যারা যারা আজকে ভিডিওটা প্রথমবার দেখছো আমার ভিডিও, তাদেরকে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে বেল আইকনও প্রেস করে রাখো নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, আর এর আগে আমাদের পেজ 23 হয়ে গেছে, সেটা যদি দেখতে চাও প্লেলিস্ট বানানো আছে, সোজা চলে যাও, দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। একের দাগ বলছে, একদম একের দাগে এক এমসিকিউ দিয়ে শুরু হচ্ছে। বলছে বার্ষিক 6.4% সরল সুদের হারে কোন মূলধন 3 গুণ হবে কত বছর, সেটা আমাদের চুজ করতে হবে। তাহলে কি কি বলে দিয়েছে সেগুলো আগে লিখে ফেলি। তো সুদের হার বলে দিয়েছে 6.14%, এটা হচ্ছে আমাদের আর। সরল সুদের কথা বলেছে, বলেছে কোন মূলধন 3 গুণ হবে। তাহলে আমাদের আর কিছু বলে দেওয়া নেই। তাহলে আমরা কি করছি, মূলধনটা ধরে নিচ্ছি পি, সময়টা ধরে নিচ্ছি টি, আর আমাদের জিজ্ঞেস করেছে কোন মূলধন 3 গুণ হবে, অর্থাৎ এই জায়গাটা একটু বোঝার জায়গা আছে। আমাদের মূলধন ছিল পি, ধরে নিলাম সময়টা টি, তাহলে ওই টি বছরে এটা কি হবে বলে দিয়েছে না, আমাদের 3 গুণ হতে হবে। তাহলে 3 গুণ হওয়া মানে পিটা হয়ে যাবে 3, তাই তো? এইবার আমাদের কথা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা কি না, I equals to PRP by 100, তাই তো? তাহলে এখানে পি তো আমরা ধরেছি, খুব ভালো, টি আমাদের ধরা আছে, আর এর মান দেওয়া রয়েছে। সমস্যা আমাদের আই কে নিয়ে। তাহলে বুদ্ধি খাটিয়ে বলতে হবে পিটা যদি 3p তে হয়, টি বছর পরে পি টাকাটা হয়ে গেল আমাদের 3p টাকা, অর্থাৎ যদি আমি 10 টাকা রেখে থাকি সেটা হয়ে গেছে 30 টাকা। তাহলে সুদ কত টাকা দিল আমাদের? 10 টাকা ব্যাংকে রেখেছিলাম আমি, 5 বছর পরে তুলতে গিয়ে দেখলাম আমাকে 30 টাকা দিল। তাহলে সুদ ক টাকা দিল? তা সুদ বের করতে গেলে এইটা থেকে একে বিয়োগ করতে হবে, অর্থাৎ 3p থেকে p বাদ দিলে পেয়ে যাচ্ছি আমরা 2p টাকা। এই জায়গাটাতেই অঙ্ক। এইবার আমরা এই যে সূত্রটা জানি সেখানে একটার পর একটা মান বসাতে থাকবো। i এর জায়গায় যদি বসাই 2p বসাবো, p তো ধরে নিয়েছিলাম p p থাকবে, আর এর মান হচ্ছে 6.1/4 মানে হচ্ছে 4 4 24 একে 25/4। তাহলে উপরে 25 বসলো আর নিচে 4 কে পাঠিয়ে দিলাম, ইনটু টি রইলো আর নিচে একটা 100 বসে গেল। বোঝা গেল? এইবার আমাদের 25 দিয়ে 100 কে কেটে গেলে হয়ে যাচ্ছে 4, বা এদিক থেকে পি পি কেটে গেল। তাহলে পড়ে থাকছে আমাদের টি ইকুয়ালস টু, এদিকে টি ইকুয়ালস টু বাকি দিয়ে এদিকে পাঠাবো, 4 4 16, এদিকে পাঠালে 32। বোঝা গেল? তাহলে আমাদের কত বছরে এটা 3 গুণ হবে না 32 বছরে 3 গুণ হবে। বোঝা গেল? তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। চলো দুই একটা করা যাক। বলছে যদি x ভ্যারিজ as y টু দি পাওয়ার 3/2 হয়, দুইটা বলছে x ভ্যারিজ as y টু দি পাওয়ার 3/2 যদি হয়, তবে y ভ্যারিজ as কি হবে? y ভ্যারিজ as কি হবে? খুব ভালো কথা। তা আমরা ভেদের ক্ষেত্রে শিখে এসেছি যে এই রকম থাকলে কি চেয়েছে সেদিকে আমি পরে যাব। যেটা চেয়ে বলে দিয়েছে সেইখান থেকে ফার্স্ট চোখ বন্ধ করে যে লাইনটা করব সেটা হচ্ছে x ইকুয়াল টু k ইন্টু y টু দি পাওয়ার 3/2, তাই তো?
ভ্যারিজেন্স উঠে যায়, উঠে গিয়ে সমান চিহ্ন এবং একটা কে আছে, যেখানে কেটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে যদি এরকম আসে, আমাদের চেয়েছে ওয়াই ভ্যারিজেন্স কি হবে, মানে ওয়াই সমান সমান কে ইন্টু সামথিং আসতে হবে, সেই যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এ, তাই তো? তাহলে আমি চেষ্টা করি এখান থেকে ওয়াই ইকুয়াল টু কি আছে সেটা খোঁজার। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি y টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু, অর্থাৎ a কে রাখলাম, k কে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে k যদি এদিকে চলে আসে হয়ে যাবে x এর তলায় k, অর্থাৎ x বাই k। এবার কি করব না, y ইকুয়াল টু সূচকের অঙ্ক আমরা ক্লাস 9 এ যেটা শিখেছিলাম সেখান থেকে শিখেছি যে এই যদি কারোর মাথায় অর্থাৎ সূচকের স্থানের কাউকে যদি সরাতে হয়, তাহলে ওদিকে গিয়ে সে কি হয়ে যায়, হয়ে যাবে এই x বাই k হোল টু দি পাওয়ার 2/3, তাই তো? সূচকে যে থাকে সে যদি ওদিকের মাথায় যায় তাহলে সে জাস্ট উল্টে যায়। তবে হ্যাঁ, এখানে এই যে এর মাথা থেকে ওর মাথায় এই যাওয়া যাওয়াই অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে? কি হয় সেটা অন্য একদিন বলবো। তবে আমরা মনে রাখি এইভাবে যে এর মাথায় যদি 3/2 থাকে, ওর মাথায় যখন যাবে সে উল্টে যাবে, ঠিক আছে? ব্যাস, তাহলে এই হয়ে গেল আমাদের 2/3। তাহলে একে আমরা লিখতে পারি এই 1/k হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার 2/3 লিখতে পারি তো? এই x বাই k মানে বলতে পারি আমি x ইন্টু 1/k, তাই x আলাদা থাকলো, 1/k আলাদা থাকলো, 2/3টা দুজনের মাথায় চলে গেল। কেন এরকম করলাম? কারণ আমাদের এই ফর্মটা দরকার, বোঝা গেল? তাহলে আমি বলতে পারি y ভ্যারিজেস x টু দি পাওয়ার 2/3। কেন? কারণ এই যে পার্টটা এসছে এ তো আমাদের ধ্রুবক, এ তো আমাদের ধ্রুবক। তাহলে y ইকুয়াল টু যদি ধ্রুবক ইনটু এইটা হয়, তাহলে y ভ্যারিজেস এইটা বলতে পারি। তাহলে আমাদের উত্তর হয়ে গেল x টু দি পাওয়ার 2/3, অর্থাৎ অপশন এ। বোঝা গেল? ওকে, নেক্সট ভিডিও যাওয়া, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 3 দাগ, বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। একটি বৃত্তের কেন্দ্র থেকে, এই একটা বৃত্ত, এই কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 16 সেমি। তাহলে একটা জ্যা আছে, তাহলে জ্যাটা কেন্দ্র থেকে কত দূরে আছে না 15 সেমি দূরে আছে। তাহলে 15 সেমি দূরে অবস্থিত আমাদের জ্যা। তাহলে জ্যাটা, জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। এই জ্যাটার দৈর্ঘ্য কত না, জ্যায়ের দৈর্ঘ্য গোটাটা হচ্ছে আমাদের 16 সেমি। ওকে, তো বলেছে ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে যদি 8 সেমি দূরে অবস্থিত কোনো জ্যায়ের কথা কল্পনা করি, তাহলে জ্যাটা এই যেটা আরো কাছে থাকবে, তাহলে এই 8 সেমি দূরে যে জ্যাটা আছে তার দৈর্ঘ্য কত হবে, এটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো আগে যেটা জিজ্ঞেস করেছে সেটা আমি চাপা রাখছি, যেটা বলে দিয়েছি এইটুকুকে আগে দিচ্ছি কি না 15 সেমি দূরে অবস্থিত এই জ্যাটার পুরো দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। এবার আমরা কি জানি, যদি কোনো একটা জ্যা থাকে, কোনো একটা জ্যা যদি থাকে, তার উপরে যদি তার দূরত্ব যদি বের করি, মানে কি এই অংশটা এর উপরে লম্ব, আর এই জ্যায়ের উপরে যদি কোনো লম্ব টানি, দূরত্ব মানে সবসময় লম্ব দূরত্ব, তাই তো? তাহলে সেই লম্ব দূরত্ব বের করতে গেলে লম্ব আমি টানলাম, সেই লম্বটা কি করে না লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? অর্থাৎ এ সমান দুভাবে ভাগ করবে। তাহলে এটা যদি 16 হয়, তাহলে এদিকটা 8, এদিকটা 8। তাহলে আমি যদি এইখান থেকে এটা জুড়ে দিই, তাহলে পেয়ে যাচ্ছি কত না একটা ছোট্ট ত্রিভুজ পেলাম, যে ত্রিভুজের এইটা হচ্ছে আমাদের 8 আর এটা হচ্ছে 15। তাহলে এইটা কত হবে বলা যাবে কি? হ্যাঁ, কারণ সমকোণী ত্রিভুজ পাচ্ছি, আর সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ।
কেন সমকোণী ত্রিভুজ বললাম? কারণ এটা তো লম্ব ছিল, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হওয়া মানে বিপরীত হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ বার করে কিভাবে? রুট ওভার এই 15 স্কয়ার যোগ 8 স্কয়ার, তাহলে পেয়ে যাচ্ছি 225 প্লাস 64 মানে 289 এর রুট সমান সমান 17। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 17। এইবারে যাচ্ছি যেটা জানতে চেয়েছে তার কাছে, অর্থাৎ এইটার দৈর্ঘ্য আমাদের বার করতে হবে, এই জ্যায়ের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য বার করার আগে আমি যাই এই জ্যায়ের হাফটা বের করি আগে। যদি হাফটার দৈর্ঘ্য পেয়ে যাই তার ডবল করে দিলে পুরো দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে একটা কাজ করছি, এই জ্যায়ের মাথা থেকে এই কেন্দ্র অব্দি একটা দাগ টানলাম, তাহলে এও তো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি অব্দি মানে ও ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটা তো আমি পেয়ে গেছি 17। এই কেন্দ্র থেকে ওই জ্যাটার দূরত্ব আমাদের বলে দেওয়া আছে 8 সেমি, খুব সম্ভবত, হ্যাঁ 8 সেমি। তাহলে এই দূরত্বটা 8 সেমি এখন জানা আছে, ব্যাসার্ধটা 17 জানা আছে, তাহলে এই দৈর্ঘ্যটা বার করতে হবে, তাই তো? তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা তো সমকোণ আর এইটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ জানা আছে আর লম্ব বা ভূমি যে কোনো একজন জানা থাকলে আর একজনকে বার করবো কি করে? আচ্ছা ধরি যেটা অজানা সেটাই হচ্ছে আমাদের ভূমি, তাহলে ভূমি যেটা সেটা দিয়ে আমি মানটা বার করবো কিভাবে? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। বোঝা গেল কি? এই যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করলেই তো ভূমি স্কয়ার পেয়ে যাবো। তাহলে পেয়ে যাচ্ছি রুট ওভার 289 মাইনাস 64 সমান সমান রুট ওভার 225 ইকুয়ালস টু 15। অর্থাৎ প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে তার থেকে ব্যাসার্ধ বার করলাম, তারপরে সেকেন্ড কন্ডিশনে গিয়ে ওই ব্যাসার্ধ আর দূরত্বকে কাজে লাগিয়ে ওর দৈর্ঘ্যটা বার করলাম। তবে দৈর্ঘ্য এখনো পুরো বেরোয়নি, এই মানটা বেরিয়েছে 15। 15 মানে কোনটা? 15 মানে হচ্ছে এই হাফ, তাহলে পুরোটা কত হবে? 15 ইন্টু 2 সমান 30। হ্যাঁ এটা লিখে করা হয়নি কারণ এমসিকিউ, তাই এটা লিখে করা হয়নি। যদি লিখে করতে হতো একটু নাম টাম দিয়ে মানগুলো ধরে ধরে বসে করা হতো, ঠিক আছে? যদি লিখে করিয়ে দেওয়ার দরকার পড়ে বলো, আমি বানিয়ে দেবো, কেমন? তাহলে এই গেল আমাদের 3 দাগ আছে, 3 দাগে 30 উত্তর মানে অপশন হচ্ছে আমাদের এ। তাহলে অপশন এ রাইট। বোঝা গেছে? চলো 4 দাগে, এত সময় লাগালে হবে না। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণ হচ্ছে 60 ডিগ্রি। চলো ঝটপট করা যাক পরের গুলো। একটা লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণটা হচ্ছে কত? 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি। ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল জানতে গেলে বক্রতলের সূত্র কি? না বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। তাহলে আমাদের পাই এর মান তো জানা 22/7, আর এর মান জানা 14, তাহলে দরকার আমাদের এল কে, তাই তো? তাহলে এল যদি দরকার পড়ে আমরা এক কাজ করি, এল এর মানটা আমাদের বার করতে হবে। তো এটা তো এল, এখান থেকে আমি এই লম্বটা টেনে নিলাম, কোনো সমস্যা নেই। তাহলে লম্বটা টানার ফলে এই কোণটা তো দুভাগে ভাগ হয়ে গেল। তাহলে দু ভাগে যদি ভাগ হয় তাহলে এক একটা ভাগ কত করে হলো? 30 ডিগ্রি করে হয়ে গেল। এইবারে চলে আসে সেই হাইট এন্ড ডিসটেন্সের কনসেপ্ট, অর্থাৎ দেখো এইটা অজানা এইটা জানা, কে কে? না এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। হ্যাঁ কেন? কারণ যে কোণের সাপেক্ষে করতে চাই সেই কোণের সঙ্গে যে লেগে থাকে তাকে আমাদের ভূমি ধরতে হয়, তাই তো? আর তার উল্টো দিকের জোন হচ্ছে আমাদের লম্ব। তাহলে লম্ব আর অতিভুজ জানা থাকলে আমরা কোন অনুপাতকে নিই? আমরা নিয়ে নেব sin 30 ডিগ্রি, ঠিক কথা? তাহলে লম্ব বাই অতিভুজ, সাইন মানেই তো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে হচ্ছে আমাদের 14 আর অতিভুজ মানে হচ্ছে আমাদের এল, বা 14/30
এল ইকুয়ালস টু সাইন 30 মানে হচ্ছে হাফ, বা এল সমান সমান কোনাগুলি যদি গুণ করি এল ইন্টু 1 এল 14 ইন্টু 2 28, তাহলে এল এর মান পেয়ে গেলাম 28। তাহলে সূত্র আমাদের লেখা আছে, এখানে আমি বসিয়ে দিলাম 28, তাহলে করলে কত হবে 2, এটা হচ্ছে 44 ইন্টু 28, যদি গুণ করি আমরা 4 32 এর 2 এখানে থাকে 3, 4 32 এর 3 35, 35 আর 8 হচ্ছে আমাদের 43 এর 3 এখানে থাকে 4, 4 2 8 আর 4 12, 1232 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের অপশন বি। বোঝা গেল? তাহলে আমরা কিছুই করিনি, পাই আর এর সূত্রটা কাজে লাগানোর জন্য এল কে জানা দরকার ছিল, আর সেই এল কে আমরা বের করে নিলাম হাইট এন্ড ডিসটেন্সের কনসেপ্ট থেকে। বোঝা গেছে? তাহলে এই ছিল আমাদের 4। চলে যায়, আচ্ছা যেটা দাগ নাম্বার ভুল দেওয়া ছিল এটা ছিল আমাদের 4-টা। ওকে, তারপরে আমরা চলে যাই 5-এর দাগে। কোন বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? কোন বৃত্ত, আমরা একটা বৃত্ত টেনে নিই, কোন বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ, তাহলে একটা চাপের কথা বলেছে, এই একটা চাপ ধরো এত দূর আছে, তাহলে এই যে চাপ সেটা হচ্ছে 44 সেমি। হ্যাঁ, এই বেঁকা পথে এটাকে বলা হয় চাপ। তাহলে এখান থেকে শুরু করে এইটা ধরে নিলাম 44 সেমি আছে। এবারে বলছে যে এই 44 সেমি দীর্ঘ চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ তৈরি করে, মানে যদি, আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে, এরকম কিছু একটা হবে। বাড়ির মধ্যে ভিডিও করার এই এক সমস্যা, এ ডাক তার ডাক। তো এবারে আমরা করতে যাচ্ছি কি, বলছে বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই চাপটা বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার বলছে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? তাহলে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে, এটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা একটা সূত্র শিখে এসেছি কোন পরিমাপের চ্যাপ্টারে, কি না থিটা ইকুয়াল টু এস বাই আর, তাই তো, বা বলতে পারি এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। ঠিক কথা। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস কি, থিটাটাকে আমাদের রেডিয়ানে মেজার করা হতো, তাই তো। তাহলে আমি যদি এখানে রেডিয়ানে মেজার করি, তাহলে এখানে আমাদের যে থিটার মানটা দেওয়া রয়েছে, থিটা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে π/4। আমাদের এস এর মান দেওয়া রয়েছে, এস মানে হচ্ছে আমাদের এই চাপ, সেই এস এর মান কত দেওয়া রয়েছে না 44 সেন্টিমিটার। তাহলে আমাদের আর এর মান চেয়েছে, তাহলে বসিয়ে দিই একটা একটা করে। এস এর মান হচ্ছে 44 সমান সমান আর ইন্টু π/4। তাহলে যদি আমি এদিকে নিয়ে আসি আর সমান সমান 44 ইন্টু 4 বাই পাই। এবারে পাই বসানোর সময় পাই এর জায়গায় আমরা 22 এর সাথে বসিয়ে দিই, অর্থাৎ 22 বাই 7, 7টা উপরে তুলে দিচ্ছি, ইন্টু 7 হয়ে গেল। তাহলে পেয়ে গেলাম আমরা 22 দিয়ে কেটে দিলে 2, 4 দুগুণে 8, 7 8 56। বোঝা গেল? তাহলে যখনই আমাদের এরকম কোনো দেবে, বৃত্ত চাপের মান বলে দেওয়া থাকবে, কোণ বলে দেওয়া থাকবে, আমরা চলে যাব এই ফর্মুলাতে। আর এখানে একটাই জিনিস মনে রাখতে হবে যে থিটাটা সবসময় রেডিয়ানে মেজার করা হয়, ডিগ্রিতে নয়। বোঝা গেছে? তাহলে আমাদের আর এবার পেয়ে গেলাম 56 ডিগ্রি। অপশন 56 ডিগ্রি হচ্ছে অপশন আমাদের বি। বাস, চলে যাই নেক্সট কোশ্চেনে, 6 দাগ। তো 6 দাগে বলছি মধ্যগামিতার মাপক। আচ্ছা, মধ্যগামিতার মাপক কটা? আমরা রাশিবিজ্ঞানে মধ্যগামিতার মাপক 3টে জিনিস পড়েছি।
মধ্যগামিতার মাপক তিনটে জিনিস, কে কে? একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যমা, আর এক হচ্ছে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান, এই তিনটে হচ্ছে আমাদের মধ্যগামিতা বা কেন্দ্রীয় প্রবণতার মাপক। ওকে, তাহলে আমাদের অপশন হচ্ছে সি। ব্যাস হয়ে গেল। দুইয়ের দাগ, দুইয়ের দাগের একটা একটা করে শুরু করা যাক। দুই কি বলছে? কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। ভালো করে বুঝতে হবে। কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে, তাহলে আমাদের বলেছে মূলধন কোনো একটা ফিক্স থাকবে, সেই মূলধনে বার্ষিক শতকরা একই সুদের হার, মানে সুদের হারটাও সেম থাকবে। যদি সেম রাখা হয় তাহলে কত বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হবে, এইটা মুখস্থ রাখতে হবে, একটুখানি বুঝে নিয়ে। প্রথম কথা হচ্ছে এইটা দুজন সমান হবে শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে, অর্থাৎ সময়টা যদি 1 বছর হয়। বোঝা গেল? মানে আমি আজ টাকা রাখলাম, যদি ঠিক পরের বছর এই সময়ে আমি যদি টাকা তুলতে যাই, তাহলে আমার সরল সুদ থাকুক বা চক্রবৃদ্ধি সুদ থাকুক, সেম সুদ পাবো। কিন্তু যদি 1-এর বেশি হয়ে যায় তখন সমস্যাটা কোথায় হয়? একটা উদাহরণ নিয়ে এটা দেখিয়ে দিই। ধরো আমার 100 টাকা হচ্ছে মূলধন, কেমন? আর সুদের হার বলে দিলাম 10%। তাহলে 1 বছর পরে কি হবে না, 100 টাকার উপরে 10 টাকা সুদ পড়বে, টোটাল অ্যামাউন্টটা দাঁড়াবে কত? এই 100 তো ছিল, তার উপরে 10% সুদ, মানে 100 টাকার 10% মানে হচ্ছে আমাদের 10 টাকা। তাহলে হয়ে গেল 110 টাকা, তাই তো? ঠিক একই রকম ভাবে যদি আমি চক্রবৃদ্ধিতে যাই, চক্রবৃদ্ধির ক্ষেত্রেও ওই যদি 1 বছরে হিসেব করি, তাহলে 100 টাকার যদি সুদ বের করি, 1 বছরে ওই 10%ই সুদ পাবো, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 110 টাকা। কিন্তু যদি এটা চলে যায় 2 বছরের ক্ষেত্রে, তো 2 বছরের ক্ষেত্রে যদি আমি যাই, তাহলে সমস্যাটা কোথায় তৈরি হবে? সরল সুদের ক্ষেত্রে তো কোনো চেঞ্জ হয় না, প্রতি বছর যা সুদ দেয় ঠিক তত টাকা করে সুদ দিতে থাকবে। অর্থাৎ এই 100 টাকার 10% যেমন প্রথমবারে দিয়েছে, পরের বছরেও ওই 100 টাকার 10%ই দেবে। তাহলে আমাদের হয়ে গেল এই 100 টাকা 10% মানে হচ্ছে 10 টাকা, তাই তো? তাহলে ছিল আমাদের 110, হয়ে গেল আমাদের আরো 10 টাকা দিলে 120 টাকা। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে? চক্রবৃদ্ধির ক্ষেত্রে 100 টাকার উপরে 10 টাকা সুদ পড়লো। ভালো করে শোনো, ছিল তো 100 টাকা ফার্স্টে, 100 টাকার উপরে 10% সুদ পড়লো। আবার এই প্রথম বছরে যে 10 টাকা এক্সট্রা সুদ এসেছিল, সেই সুদের উপরে ফের 10% সুদ পড়বে, অর্থাৎ এই 10 টাকার উপরে 10% সুদ পড়া মানে 1 টাকা বেড়ে গেল। তাহলে আমাদের টোটাল দাঁড়ালো 121 টাকা। অর্থাৎ সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র মূলধনের উপর সুদ পড়ে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে মূলধনের উপরে যেরকম সুদ পড়া সেটা তো পড়বেই, প্রতি বছর যে সুদ বেরোবে সেই সুদের উপরেও সুদ পড়তে থাকবে। যে কারণে 1 বছর অবধি এর কোনো সমস্যা হয় না, কারণ প্রথমবার সুদ পড়ছে তো দুজনের সেম থাকে। দ্বিতীয় বছর হয়ে গেলেই সুদগুলো বাড়তে থাকে। সরল সুদের ক্ষেত্রে শুধু সুদ বাড়তে থাকে, এর ক্ষেত্রে সুদের সঙ্গে সুদের উপর সুদও বাড়তে থাকে, যে কারণে আস্তে আস্তে চক্রবৃদ্ধির অ্যামাউন্টটা বাড়তে থাকে। বোঝা গেল? তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হবে শুধুমাত্র 1 বছরে, সময়টা যদি 1 বছর হয়। ব্যাস, চলে আসি 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের 2 বলছে 4 + √15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস
4 টু দি পাওয়ার, আচ্ছা 4 মাইনাস 15, 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2, এটা ইকুয়াল টু কে রুট 10 হলে কে এর মান কত হবে? বাহ, খুব ভালো একটা অঙ্ক। তো সবার আগে একটা কথা বলে রাখি যে এটা অ্যাকচুয়ালি শূন্য স্থানের জন্য নয়, কেমন, এটা একটু বড় হবে, এটা একটু বুঝতে হবে, ভালো হবে এটা। তো দেখো সবার প্রথমে আমি কি করছি, এই যে হোল টু দি পাওয়ার 3/2 আছে, এটাকে আমি বলতে পারি তো যে a টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 3 বলা যেতে পারে। তাহলে টু দি পাওয়ার হাফ মানে তাকেই তো বলে রুট ওভার, তাহলে 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 3, বোঝা গেল কি? আচ্ছা সমান সমান নয়, এটা আমি বাদ দিই, প্লাস এটাকেও একইভাবে বলতে পারি 4 মাইনাস রুট 15 তার রুট হোল কিউব ইকুয়াল টু কে রুট 10। এই লেখা দুটো বোঝা গেল কি না? টু দি পাওয়ার হাফটাকে রুট করে দিয়েছি আর এই তিনটাকে বাইরে কিউব করে রাখা আছে। বা এইবার দেখো এর কিউব প্লাস এর কিউব, অর্থাৎ আমি বলতে পারি এই এ কিউব প্লাস বি কিউব আকারে এসছে। তাহলে সূত্র কি লিখবো না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে লিখছি রুট ওভার 4 প্লাস রুট 15 প্লাস রুট ওভার 4 মাইনাস রুট 15, এই a প্লাস বি হয়ে গেল। আর ব্র্যাকেটের মধ্যে লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ a স্কোয়ার মানে শুধু রুটটা উঠে গেলে 4 প্লাস রুট 15 প্লাস বি স্কোয়ার মানে 4 মাইনাস রুট 15 মাইনাস a ইন্টু বি। ভালো করে খেয়াল করো, a ইন্টু বি। আচ্ছা এটা আমি লিখেই করি, এখানে যদি a ইন্টু বি করি 4 প্লাস রুট 15 ইন্টু 4 মাইনাস রুট 15, এই হলো আমাদের পুরো লাইনটা। আর সমান সমান কে রুট 10 ছিল, কে রুট 10 থাকলো, বোর্ডে ধরেনি তাই সাইডে করেছি। হ্যাঁ এদিকে জায়গা ছিল বাট সাইডে যেহেতু সরিয়ে গেছে তাই ওদিকে বেরিয়ে গেছে, তো বুঝতে পারলেই হবে। বা রুট ওভার 4 প্লাস রুট 15 প্লাস রুট ওভার 4 মাইনাস রুট 15 বসে রইল। এখান থেকে কি পাচ্ছি না, রুট 15 গেল কেটে, আর এই দুটোকে গুণ করলে কি আসবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 4 স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 15 স্কোয়ার রুট 15 স্কোয়ার হচ্ছে 15, তাই তো? তার মানে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে 4 আর 4 এ 8 মাইনাস এইখান থেকে পাচ্ছি 4 স্কোয়ার 16 মাইনাস 15 মানে 1। ঠিক কথা, কে রুট 10 বোঝা কি গেল এই অবধি? খুব ভালো। বা এইবারে করছি কি, দুদিকে আমি স্কোয়ার করে দিচ্ছি, কারণ এখন আমাদের এইসব 3/2 সব চলে গেছে, শুধু রুট পড়ে আছে কয়েকটা, তাই আমি দুদিকে স্কোয়ার করে দিলাম। তাহলে বাঁদিকে যদি স্কোয়ার করি কি আসবে, আচ্ছা এটা কি 8 মাইনাস 1 মানে 7, 7 স্কোয়ার হয়ে গেল আমাদের 49 ইন্টু এই পুরোটা যদি স্কোয়ার করি, আচ্ছা এইটার মধ্যে অনেক কটা টার্ম দেখতে লাগে কিন্তু আছে দুটো টার্ম, এই একজন এই একজন, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি একেবারে করি a স্কোয়ার মানে এইটা স্কোয়ার অর্থাৎ 4 প্লাস রুট 15 প্লাস বি স্কোয়ার মানে 4 মাইনাস রুট 15 প্লাস 2ab, তাই তো? অর্থাৎ 2 ইন্টু a ইন্টু বি। আচ্ছা এই দুটোর গুণ আর দেখাচ্ছি না, এই দুটোকে গুণ আমি একটু আগে করেছি, আর এটাকে গুণ করলে আসছে আমাদের কত না 4 স্কয়ার 16 মাইনাস 15 মানে 1, তাই তো? তাই ওটাকে আর করছি না, একেবারে বসাচ্ছি কি না 1। বোঝা গেল 1টা কেন হলো না 2 ইন্টু a ইন্টু বি হওয়ার কথা ছিল, 2 ইন্টু a ইন্টু বি,
তাহলে এই দুজন গুণ আকারে বসলে ফের তো এইরকম আকারে দেখতে লাগতো, আর এইরকম আকারে দেখতে লাগা মানেই হচ্ছে 1। এর মান 1 আমরা পেয়েছিলাম, সেই 1টাই এই লিখেছিলাম, তাই এখানে একেবারে আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে পেয়ে যাব, এদিকেও স্কোয়ার যদি করি কে স্কোয়ার ইন্টু 10, বাঁ দিক ডান দিক তো সেম কাজ করতে হয়। তাহলে বা এইখান থেকে পাচ্ছি আমরা -15 আর +15 কেটে যদি যায় 4 আর 4 8 আর 2 10, 49 ইন্টু 10 ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু 10, 10 10 গেল কেটে, বা কে ইকুয়াল টু কত, +-7 বলা যায় বা শুধু 7। এক্ষেত্রে +-7 কি দেব না, শুধু +7 নিয়েই কাজ হবে, ঠিক আছে? কারণ এখানে দুটো টার্মের যোগফল হচ্ছে আমাদের এইটা, তাই কে এর মান মাইনাস হতে পারে না, কারণ এও একটা হাফ আছে মানে রুট, এও একটা রুট। আর মনে রাখবে রুট সামথিং মানে সে সবসময় প্লাস, রুটের আগে যদি মাইনাস বা প্লাস সাইন দেওয়া থাকে তার জন্য প্লাস বা মাইনাস সাইন হতে পারে, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে √4 কত, অনেকেই বলে +-2, অ্যাকচুয়ালি নয়, কিন্তু √4 মানে সবসময় শুধু 2। হ্যাঁ, +-√4 মানেই হচ্ছে +-2, বোঝা গেল? তাহলে এইটা অনেকের গন্ডগোল হয়, প্লাস মাইনাস থাকলে তবে রুটের মান প্লাস মাইনাসে আসে, নয়তো এমনি রুট সামথিং মানে সেই পজিটিভ, √9 3 হয়, +-3 9, মনে থাকবে? চলো, তাহলে কে এর মান পেয়ে গেলাম আমরা 7। তাহলে এই অঙ্কটা ছিল একটু অন্য রকমের অঙ্ক, এটা আমাদের শূন্যস্থানের মধ্যে দিয়েছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি শূন্যস্থান নয়, মুছে ফেলা যাক। দুই দাগে 3 বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সি, বক্রতলের ক্ষেত্রফল আমাদের সি, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v। আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে r আর আয়তন v। আচ্ছা, এটা বর্গ একক, এটা একক, আর এটা ঘন একক, এই কটা বলে দিয়েছে। তাহলে যদি বলে দেওয়া থাকে তাহলে বলেছে CR/V কত হবে। বাহ, খুব ভালো কথা, CR/V এর মান কত হবে। তাহলে ব্যাসার্ধ যদি r হয়, এটা কার কথা বলছে না, আমাদের চোঙের কথা। তাহলে লম্ববৃত্তাকার চোঙ কেমন দেখতে হয়, এই তো। তাহলে চোঙের যে সূত্রগুলো ছিল সেগুলো কে কে, আয়তনের সূত্র যদি ভাবি, আয়তনের সূত্র কি ছিল, πr²h। তো এখানে আমাদের h এর কথা কোথাও বলা নেই, তাহলে আমি ধরে নিচ্ছি এই উচ্চতাটা h, এটা আমরা ধরলাম। যদি ধরে নিই তাহলে বক্রতলের ক্ষেত্রফল c সমান সমান কি হবে বলো তো? বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি ছিল, 2πr/h, তাহলে হয়ে যাবে 2πr/h, আর আয়তন হয়ে যাবে কি, πr²h, অর্থাৎ πr²h। ব্যাস, আমাদের c এর মান বেরিয়ে গেছে, v এর মান বেরিয়ে গেছে, নিয়ে এসে বসিয়ে দিই। তাহলে CR/V কিরকম আসবে, c হচ্ছে আমাদের 2πr/h বাই, আচ্ছা ইনটু r একটা গুণ আছে, r বসলো, বাই v এর মান হচ্ছে πr²h, h গেল কেটে, পাই গেল কেটে, আর এখানে r² আর এখানে দুটো r, সব কেটে গেল গিয়ে 2। তাহলে শূন্যস্থানে আমাদের বসছে কত না, 2। বোঝা গেছে, গুড। চলে যাই 4 দাগ। বলছে 4 দাগে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস, 4 দাগে বলছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাসার্ধটা কত, 4 সেমি, তাই তো? 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস PQ, খুব ভালো কথা। তাহলে আমাদের ব্যাসটা বলে দিয়েছে PQ, তাহলে PQ কত হবে একেবারে লিখে নিই। ব্যাসার্ধ যদি 4 সেমি হয় আর ব্যাস যদি PQ হয়, তাহলে PQ তো হবে 8 সেমি। ওকে, থাক। এবার বলছে
এবং পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, পি আর কিউ স্বাভাবিক, এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হলে কিউ আর আচ্ছা বলে দিয়েছি কিউ আর সমান সমান 2√7, কিউ আর সমান সমান 2√7। তাহলে পি আর সমান সমান কত? তো হয়েই তো গেল, আমাদের এইটা জিজ্ঞেস করেছে কত। তাহলে আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, মানে এইটা 90 ডিগ্রি আর এইটা 90 ডিগ্রি হওয়া মানে এই ত্রিভুজটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ, আর সমকোণের অপোজিটে যে সে হয়ে গেল আমাদের অতিভুজ, আর এই অতিভুজের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 8 সেমি। তাহলে আর কিছু বাকি রইল? আমাদের অতিভুজ জানা রয়েছে, আর এটাকে যদি আমি কল্পনা করি ভূমি হিসেবে, তাহলে এটা আমি লম্ব পাচ্ছি। তাহলে এর দৈর্ঘ্য কত হবে? লম্ব সমান সমান √, অতিভুজের স্কয়ার মানে হচ্ছে 8 স্কয়ার মাইনাস, তাহলে লিখছি এখানে এই পি আর সমান সমান, তাহলে পি আর সমান সমান বলতে পারি পি কিউ স্কয়ার মাইনাস এই আর কিউ স্কয়ার, তাই তো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে চলে এলো √8 স্কয়ার মাইনাস 8 স্কয়ার। আচ্ছা, এটা স্কয়ার করলে আমরা একেবারে লিখি 2 স্কয়ার হচ্ছে 4 আর √7 হচ্ছে শুধু 7, মানে 4 × 7। তাহলে পাচ্ছি √64 মাইনাস 4 7 28। তাহলে বাদ দিলে কত হয়? 36 প্রবাবলি, হ্যাঁ 36 চলে এলো 6 একক, সরি 6 সেমি। বোঝা গেল? এই ছিল আমাদের অঙ্ক। তাহলে নেক্সট প্রশ্ন চলে যাই। নেক্সট প্রশ্নে বলছে 5-টা। এই অঙ্কগুলো পড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে জ্যামিতির অঙ্কগুলো পড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকার চেষ্টা করুন। ছবি আঁকলে হাফ অঙ্ক এমনি হয়ে যায়। তো আমাদের 5-টা বলছে 1/sec² থিটা, 1/sec² প্লাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3sin² থিটা এর মান কত হবে? তাহলে এইটা সমান সমান কত হবে আমাদের বলতে বলেছে। তাহলে এটা তো মুখোমুখি হয়ে যাওয়ার কথা নাকি? 1/sec² মানে হচ্ছে আমাদের cos² থিটা প্লাস, আচ্ছা 1 প্লাস cot² থিটা, 1 প্লাস cot² থিটা মানে হচ্ছে cosec² থিটা, তাহলে 1/cosec মানে হচ্ছে sin² থিটা। চলো হয়ে গেল এটা sin² থিটা প্লাস যে পড়ে আছে থাক 3sin² থিটা, আর cos² থিটা প্লাস sin² থিটা কত হয়? 1। তাহলে হয়ে গেল আমাদের 1 প্লাস 3sin² থিটা। ব্যাস, আর কিছু করার নেই, হলো এরকমই হওয়ার কথা। তাহলে উত্তর চলে এলো আমাদের এইটুকু। চলে আসি 6 দাগের অঙ্ক। এটা এইটুকুই ছিল, কিছুই নেই এর মধ্যে। চলে আসি 6 দাগ। তো 6 দাগে বলছে 16 15 17, আচ্ছা 16 15 17 ফের 16 15x 19 15x 19, তথ্যের সংখ্যাগুলোর মান হচ্ছে 15। দারুণ একটা প্রশ্ন। তো এই কটা তথ্য আমাদের দিয়ে বলেছে এদের সংখ্যাগুলোর মান হচ্ছে 15। সংখ্যাগুলোর মান কোনটা? 15। আর সংখ্যাগুলোর মান বলতে আমরা কি বুঝি? সংখ্যাগুলোর মান আমরা তাকেই বলি যে কোনো একটা তথ্যমালায় বা রাশি বিজ্ঞানের যে তথ্যাবলী, যে তথ্যটা সব থেকে বেশি বার থাকে সেটাই হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান, তাই তো? তাহলে 15টা যদি সংখ্যাগুরু মান হয় তাহলে 15টা সব থেকে বেশি বার থাকা উচিত। তাহলে এখানে 15 আছে একবার দুবার, 16 রয়েছে একবার দুবার, 17 একবার বাদ দাও, 19 একবার বাদ দাও। তাহলে হিসেব মতো সেদিক থেকে দেখতে গেলে 15 দুবার 16 দুবার, তাহলে 15 আর 16 তো সমান সমান সংখ্যক রয়েছে, তাহলে সংখ্যাগুরু মান তো দুজনেই হওয়ার কথা, তাই না? কিন্তু সংখ্যাগুরু মান আমাদের 15, তাহলে নিশ্চয়ই 15 সব থেকে বেশি বার থাকবে। অর্থাৎ এই যে একজন অজানা রয়েছে তাকেও 15ই হতে হবে, তবে না 15 3বার হবে। বোঝা গেল? কি কারণ? x এর মান 15 হবে, তাই তো? কারণ আমাদের 15টা সব থেকে বেশি বার দরকার। 16 আর 15 সেম সেম বসে আছে, তাই 15কে আমি এক ঘর বাড়াতে চাই। তাহলে x এর মান 15 দেওয়া ছাড়া আমাদের হাতে কোনো অপশন নেই।
হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের শূন্যস্থান, লাস্ট পার্ট, অর্থাৎ সত্য মিথ্যা। তো শুরু করছি 3 থেকে 1। তো বলছে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। তো খুব সুন্দর একটা কথা বলেছে, এটা আমাদের জেনে রাখতে হবে। এই অংশীদারি কারবার 2 ধরনের হয়। যদি অংশীদাররা সমান সময়ের জন্য, সব অংশীদার যদি সমান সময়ের জন্য টাকা নিয়োজিত করে বা অর্থ নিয়োজিত করে, তখন তাকে কি বলে? আর যদি বিভিন্ন সময়ের জন্য অর্থ নিয়োজিত করে, মানে কেউ 4 মাসের জন্য, কেউ 5 মাসের জন্য আপনারা লিখছি না, নিয়োজিত করে, তখন তাকে কি বলা হয়? না, যদি সবাই সমান সমান সময়ের জন্য অর্থ নিয়োজিত করে থাকে তখন তাকে বলা হয় সদর অংশীদারি বা সাধারণ অংশীদারি। সদর বা সাধারণ অংশীদারি কারবার। এবং যদি বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত করে তখন তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। বুঝা গেল? অর্থাৎ আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে মিথ্যা। যদি মিশ্র হতে হয় তাহলে সবাই ভিন্ন সময়ের জন্য নিয়োজিত করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। বলছে 3টি বাস্তব সংখ্যা a b c ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি b এর মান অসংজ্ঞাত হবে যখন a ও c বিপরীত চিহ্ন যুক্ত হবে। দেখা যাক, করে দেখি। a b c ক্রমিক সমানুপাতি, আর a b c যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে মধ্য সমানুপাতি b এর মান। আচ্ছা, b এর মান কিভাবে বার করব? আমাদের a b c ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতির মান বের করা হয় কিভাবে? না, রুট ওভার প্রথম ইন্টু তৃতীয়। এই হলো গল্প। এইবার যদি বলেছে বি এর মান অসংজ্ঞাত হবে যখন এ আর সি বিপরীত চিহ্ন যুক্ত হবে। চিহ্ন যুক্ত মানে একজন পজিটিভ আর একজন নেগেটিভ। যদি হয় কি হবে? সত্যি সত্যি যদি হয় এ হচ্ছে আমাদের পজিটিভ আর সি হচ্ছে আমার নেগেটিভ, তাহলে এ ইন্টু সি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে বি এর মান কিরকম দেখতে হবে? বি এর মান হবে রুট ওভার মাইনাস সামথিং, তাই তো? যদি এ আর সি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে গুণফলটা তো ঋণাত্মক হবে, আর গুণফলটা ঋণাত্মক হওয়া মানে এইরকম দেখতে লাগবে। এইরকম যদি হয়, রুটের মধ্যে মাইনাস, এ সবসময় কাল্পনিক হয়, তাই তো? অর্থাৎ এখানে যেটা বলেছে সেটা অ্যাকচুয়ালি অসংজ্ঞাত কথাটা, হ্যাঁ চলে, বিপরীত চিহ্ন যুক্ত হলে বি এর মানটা কাল্পনিক আসবে। অসংজ্ঞাত ঠিক বলা চলে না। অসংজ্ঞাত বলতে তখন আমরা বুঝি যার সংজ্ঞাই দেওয়া চলে না, কিন্তু আমাদের হায়ার স্টাডিতে গেলে দেখা যাবে এর সংজ্ঞা দেওয়া যায়। তো এটা আমরা সত্য ধরতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল সত্য। ওকে, নেক্সট চলে যাই আমরা 3 এর দাগে। এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে 3 এর দাগে বলেছে আমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ঝটাক সে এঁকে ফেলা যাক। একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের এরকম টাইপের টেরা বেঁকা নিয়ে নিলাম, এ বি সি ডি। এ বি বৃত্তের ব্যাস, ও বাবা ভুল হয়ে গেল, কাটতে হবে। এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, এসিডি হচ্ছে 120। আর এই ভুল করা চলবে না, আগে পুরো করে নিতে হবে, তারপর রাখতে হবে। তাহলে এবিটা হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস যদি হয় তাহলে এটা এ ধরছি, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে আমাদের ডি। এইবারে হচ্ছে কোণ এডিসি 120 ডিগ্রি। এডিসি এটা হচ্ছে আমাদের
120 ডিগ্রি। তাহলে বিএসি এর মান কত হবে? বিএসি আচ্ছা এইটার মান কত হবে? কি করব? তো আমি এখানে খাতা কলমে করবো না, মুখে মুখে করবো। কিভাবে না, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে দুটো কোণের যোগফল 180 হওয়ার কথা। তাহলে এইটা যদি 120 হয়, এর ঠিক বিপরীত কোণ বি কত হওয়া উচিত? না, এইটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি, তাই তো? তাহলে এইটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। এইবার এবিটা যেহেতু ব্যাস, তাহলে এসিবি এটা একটা ত্রিভুজ, আর এই যে এসিবি কোণটা, কোণ এসিবি এইটা কেমন কোণ? না, অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু এবিটা ব্যাস, তাহলে বাকিটা অর্ধবৃত্ত হলো তো। আর অর্ধবৃত্তের মধ্যে যে বৃত্তস্থ কোণ আঁকা হয় সেটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা 60 হয়ে গেল, এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। 90 আর 60 হয়ে গেল 150, অর্থাৎ 150। তাহলে এ কত হবে? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে 150 হয়ে গেল। আর এ কত হবে? 30 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে এখানে বলেছে বিএসি এর মান হবে 40, মিথ্যা হয়ে গেল। তাহলে আমাদের যেটা বলেছে সেটা হয়ে গেল মিথ্যা। বোঝা গেল? নেক্সট, একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে একটা অর্ধগোলকের ঘনফল হচ্ছে ভি, এবং ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আর ইকুয়াল টু কিছু একটা দিয়ে দিয়েছে, ওটা আমাদের ঠিক কিনা ভুল যাচাই করতে হবে। তাহলে এর যদি আর হয়, তাহলে ভি এর মান অ্যাকচুয়ালি কত হওয়া উচিত? অর্ধগোলকের ক্ষেত্রফল, ঘনফল মানে আয়তন। তাহলে আয়তনের সূত্র কি ছিল? না, 2/3 পাই আর কিউব, তাই তো? যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে ভি সমান সমান এইটা হওয়ার কথা। তাহলে আমি আর এর মান যদি বের করার চেষ্টা করি, এখান থেকে কি হবে? না, 2 এর 3 এদিকে এলে হয়ে যাচ্ছে 3v/2, 3টা গুণ হলো, 2টা ভাগে গেল। আর পাইটা যদি পাঠাই, পাই অবশ্যই নিচে যাবে, যেহেতু গুণ আছে তাই চলে গেল নিচে। পড়ে আছে এদিকে আর কিউব, তাহলে আর কিউবকে রেখে সব ওদিকে পাঠিয়ে দিলাম। এইবার আমি আর এর মান বের করছি, তাহলে হয়ে যাবে 3টাকে তাড়ানো মানে 1 3। একটু আগেই বললাম, যদি মাথার জিনিসকে বানানো হয় সে ওদিকে গিয়ে উল্টে যায়, তাই 3 এদিকে এলে 1 3 হবে। তাহলে এখানে আমাদের বলেছে 3v/2 পাই, সবই ঠিক ছিল, কিন্তু দিয়েছে রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ বলে বোঝায়। তাহলে আমাদের আসছে 1 3। তাহলে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা মিথ্যা হয়ে গেল। চলে আসি 5 দাগ, লাস্ট 2। আমাদের 5 দাগ, যদি cos 9 আলফা সমান সমান sin আলফা, এবং তাহলে বলেছে cos 9 আলফা সমান সমান sin আলফা, এবং 9 আলফা লেস দেন 90 ডিগ্রি হয়, মানে 9 আলফাটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্মকোণ। তাহলে tan 5 আলফার মান কত হবে? না, 1 বলে দিয়েছি, ঠিক না ভুল? আমি দেখি এখান থেকে আমাদের আলফার মান কি বের করা যায় বা না যায়। যখন এরকম কিছু আমাদের দেওয়া থাকবে, আমরা কি করব? চেঞ্জ করার চেষ্টা করব। কিভাবে? সাইন বা কস যে কোনো একজনকে চেঞ্জ করব। চেঞ্জ করলে কিরকম আসবে, কিভাবে চেঞ্জ করব, এই যে শর্ত দেওয়া আছে, মানে বুঝতে হবে পূরক কোণের কনসেপ্ট। পূরক কোণের কনসেপ্ট অনুযায়ী আমি বলতে পারি cos 9 আলফা সমান সমান sin আলফাকে আমি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস আলফা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই তো sin আলফা। তাহলে sin আলফাকে লিখে ফেললাম এই। তাহলে দুদিক থেকে cos গেল উড়ে, তাহলে 9 আলফা সমান সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, বা বাদিকে মাইনাস আলফাকে যদি নিয়ে চলে আসি প্লাস আলফা হয়ে যাবে,
হয়ে গেল 10 আলফা সমান সমান 90 ডিগ্রি, বা আলফা সমান সমান 9। 10 কে ওইদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, হয়ে গেল 9। তাহলে আমাদের চেয়েছে tan 5 আলফার মান কত হবে। তাহলে tan 5 আলফা কত হবে, tan আলফার মান 9, তাহলে আলফা জায়গায় 9 বসালে 5 9 45, মানে tan 45 1। তাহলে যেটা দেওয়া আছে সেটা সত্য। আর একটা রয়েছে আমাদের লাস্ট ওয়ান, যেখানে বলছে একটি খেলায় 5 6 7 8 9 10 11 12 13 14 15 নম্বর পাওয়া গেল, নম্বরের গড় হলো 10। ঠিক না ভুল যাচাই করতে হবে। তাহলে গড় বের করা আমরা শিখেছি। গড় কিভাবে বের করে, গড় বের করে হচ্ছে সব কটা সংখ্যাকে যোগ করো, করে যে কটা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করো। কিন্তু আমরা এখানে সেইভাবে করব না, আমরা করবো একটু আলাদা ভাবে। 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই গেছে তো। যখন এরকম পরপর সংখ্যা দেবে, দেখে নেবো কটা সংখ্যা আছে। আর 1 2 3 4 5 6 7 8 9 10 11। যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে, এই যে 11টা সংখ্যা আছে তো, 1 বাড়িয়ে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 11 একে 12 আর 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে 6 নম্বর টার্ম যে, সেই হচ্ছে আমাদের গড়। মানে 1 2 3 4 5 6, তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের গড়। তাহলে এখানে আমাদের বলে দেওয়া আছে 10 গড়, তাহলে আমাদের ঠিক দিয়ে দিয়েছে। তাহলে এটা আমাদের যেটা দেওয়া আছে সেটা সত্য। তাহলে এই ছিল আজকের ভিডিও। মোটামুটি যা যা ছিল এই পেজে সবটা করা হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী পেজ নিয়ে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, খুব খুব ভালো থেকো। নমস্কার।